খুলনা মেডিকেলে কিট সংকটে বন্ধ করোনা পরীক্ষা, চালু হয়নি আরটিপিসিআর ল্যাব, ওষুধ না পাওয়া সহ নানা অভিযোগ। সদরে ওখানে টেস্ট করানোর পরে করোনা ধরা পড়ে। আমাদের আরটিপিসিআর মেশিনটা এই মুহূর্তে একটু সমস্যার জন্য বন্ধ আছে। আমি ডিউটি ডাক্তারের সাথে যোগাযোগ করি, ওনার বক্তব্যটা এরকম ছিল, ওনার সেফটি কোনো জিনিস দেওয়া হয় নাই, তাই উনি আসতে পারবে না। কোটি কোটি টাকার সংস্কারেও প্রতি বছরই ভাঙছে ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বাড়ছে সর্বস্ব হারানো মানুষের সংখ্যা, নতুন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস। সরকার আমরা দেখেছি প্রত্যেক বছরই প্রচুর পরিমাণ বরাদ্দ দেয়, কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং তার ঠিকাদাররা এইসব বরাদ্দ লুটপাট নিয়ে ব্যস্ত। এলাকার লোকের সমন্বয় নাই, কোনো কিছু নেই, এরা মাটি আমি দিছি ঠিক সেই জায়গা দিয়ে আবার বাগনা। থানায় গচ্ছিত প্রশ্নের ট্রাঙ্ক খোলার ঘটনায় রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসির একটি পরীক্ষার প্রশ্নপত্র বাতিল, ঘটনাস্থল নওগাঁয় যাচ্ছে বোর্ডের প্রতিনিধি দল। শেরপুরের শ্রীবর্ধিতে দুই শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, নিখোঁজের একদিন পর ভেসে ওঠে বিবস্ত্র মরদেহ, তদন্ত করছে পুলিশ। মাথা চুল দেখছি, তখন আমি অজ্ঞান মারি পড়ে গেছি। ময়নাতদন্ত রিপোর্ট আসলে তখন আমরা কনফার্ম হবো যে হ্যাঁ মৃত্যুর সঠিক কারণটা কি ছিল। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কিট সংকটে বন্ধ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার পরীক্ষা, হাসপাতালের আরটিপিসিআর ল্যাবও চালু করা যায়নি। এদিকে ভর্তি রোগীর স্বজনরা হাসপাতাল থেকে ওষুধ না পাওয়া সহ করেছেন নানা অভিযোগ। কর্তৃপক্ষ বলছে কিট সংকটের বিষয়টি জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। রোগীদের সেবা নিশ্চিতে প্রস্তুত করা হয়েছে করোনা ইউনিট ও 10টি আইসিইউ শয্যা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার 15 জনের কোভিড পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের শরীরে মেলে করোনার উপস্থিতি। এর আগের 3 দিনে পরীক্ষায় করোনা শনাক্ত হয় আরও 3 জনের। আবারও যখন চোখ রাঙাচ্ছে করোনা, তখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের বড় এই সরকারি হাসপাতালে কিট সংকটে বন্ধ হয়ে গেছে শনাক্তকরণ পরীক্ষা। বৃহস্পতিবার দুপুরে বন্ধ হয়ে যায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। জনবল সংকটে চালু করা যায়নি আরটিপিসিআর ল্যাবও। সংকট যেন অতি দ্রুত কেটে যায়, এই জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তর বরাবর চাহিদাপত্র দিয়েছি এবং আমরা আশা করছি অতি দ্রুত সম্ভব আমরা এই কিট সংকট কাটিয়ে উঠব। আমাদের আরটিপিসিআর মেশিনটা এই মুহূর্তে একটু সমস্যার জন্য বন্ধ আছে। আমরা ক্যালিব্রেশন বা মেনটেন্যান্সের যে সমস্যা আছে সেটা কাটিয়ে উঠে আরটিপিসিআর টেস্ট করা শুরু করবো ইনশাল্লাহ। ভর্তি রোগীদের চিকিৎসা সেবা নিয়েও নানা অভিযোগ করেছেন স্বজনরা। গা ব্যথার পরে আমরা ওষুধ খাওয়াইছি গ্রামের ডাক্তার দেখে, তা দেখাইয়া কমে না, তারপরে আমরা সদরে নিয়ে আসছি। সদরে ওখানে টেস্ট করানোর পরে করোনা ধরা পড়ে। এখানে আসার পরে টোটালেই কোনো ডাক্তার ছিল না। আমি ডিউটি ডাক্তারের সাথে যোগাযোগ করি, ওনার বক্তব্যটা এরকম ছিল যে ওনার সেফটি কোনো জিনিস দেওয়া হয় নাই, তাই উনি আসতে পারবে না। পরে ডাক্তার আসছে, টোটালেই কোনো ওষুধ সাপ্লাই না, নেবুলাইজারের দরকার, মেশিন নাই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় সব প্রস্তুতি নেওয়া যায়নি। এ কারণে রোগীদের বাইরে থেকে কিছু পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ কিনতে হচ্ছে। চিকিৎসা সেবা নিশ্চিতে 40 শয্যার করোনা ইউনিট ও 10টি আইসিইউ শয্যা প্রস্তুত করার কথাও জানানো হয়েছে। যেহেতু অনেকদিন ধরে করোনা রোগীর চিকিৎসা হয় না, আমাদের যেগুলো ওষুধ আমাদের সরকারি হাসপাতালে সাপ্লাই ছিল অনেকটা এক্সপায়ার্ড হয়ে গেছে, যেগুলো বাকি আছে সেগুলো আমরা রোগীদেরকে সরবরাহ করছি। আলাদাভাবে আইসোলেটভাবে আমরা চেস্ট এক্সরের ব্যবস্থা করা হয়, কোনো কোনো ক্ষেত্রে পোর্টেবল এক্সরের ব্যবস্থা করা হবে। এর জন্য আমরা সেইভাবে কাজ চালিয়ে যাচ্ছি। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, যশোরের করোনা পরিস্থিতির খবর আপনাদের জানাতে চাই। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, আমরা খুলনার খবর দেখছিলাম, সেখানে কিট সংকট রয়েছে, একটু জানতে চাই যশোরের কি অবস্থা, সদর হাসপাতালে কিট সংকটের কোনো সমাধান হয়েছে কিনা এবং জেলার করোনা পরিস্থিতি কেমন, একটু জানাবেন বিস্তারিত।
সোয়া গত এক সপ্তাহে যশোরে 6 জনের করোনা শনাক্ত হয়েছিল। এর ভিতর 3 জন মারা গেছে। গত বুধবার সকালে এবং রাতে 2 জন এবং গতকাল শুক্রবার সন্ধ্যায় 1 জন মারা গেছে। এই করোনার এমন পরিস্থিতির ভিতরে যে মানুষের যে স্বাস্থ্যবিধি মানার যে প্রবণতা সেটা একদমই দেখা যাচ্ছে না। মানুষের মাস্ক বাদে স্বাস্থ্যবিধি মানছে না, এমনই আমরা দেখছি। এমন পরিস্থিতির ভিতরে যে যশোরে যে করোনার যে টেস্ট পরীক্ষার বিষয় সেটা কিট সংকট দেখা দিয়েছিল। স্বস্তির খবর হলো গতকাল 2000 কিট করোনার যে পরীক্ষার যে কিট সেটা এসেছে। আজ থেকে শুরু হওয়ার যে প্রস্তুতি সেটা নিয়েছে, কিন্তু কোনো রোগী পরীক্ষা না করার কারণে প্রথম দিন কোনো টেস্ট হয়নি। কিন্তু এখন থেকে যারা বেসরকারি হাসপাতালে যে যে করোনার যে টিকা যে টেস্ট হচ্ছিল সেগুলো এবার থেকে সদর হাসপাতালে শুরু হবে বলে জানিয়েছে আমাদের কর্তৃপক্ষ। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে যে স্বাস্থ্য বিভাগ বলছে সব ধরনের যে প্রস্তুতি নিয়েছে হাসপাতালে, তারা বিভিন্ন প্রচার প্রচারণা চালাচ্ছে বিভিন্ন জায়গায় স্বাস্থ্যবিধি মানার বিষয়ে। করোনা যে বিভিন্ন 8 উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেগুলো তারা করোনার যে প্রস্তুতি সব বেড সজ্জা এবং চিকিৎসা যে সরঞ্জাম সবগুলো প্রস্তুতি রেখেছে। আমাদের যশোর অঞ্চলে যে করোনার যে টেস্ট সরকারিভাবে যেটা যশোর জেনারেল জিরোম সেন্টারে RT-PCR সেন্টারে যেটা হয় যশোরের যে 6টি জেলা, যে খুলনা বিভাগের 6টি জেলা হয়, সেখানে সরকারিভাবে কিট না থাকার কারণে তারা শুরু করতে পারেনি। তাছাড়া তারা যে প্রস্তুতি তারা সম্পন্ন করেছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে 3 জন যে করোনা আক্রান্ত তারা অনেকটা তারা সুস্থ রয়েছেন, ফলে যে চিকিৎসাধীন রয়েছে তারা সুস্থ রয়েছে, তাদের অবস্থা ভালো। আর যে 3 জন মারা গেছে তাদের করোনার মূলত করোনা না অন্য যেসব রোগ আছে কিডনি সহ যে হৃদক্রিয়া যন্ত্রে মূলত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে কারণে তারা করোনার পরে এখানে এসে হাসপাতালে এসে যে পরীক্ষা হয় তারপরে তাদের করোনা শনাক্ত হয়। এই কারণে মূলত যে 3 জন মারা গেছে। সব মিলিয়ে যশোরে কিটের যে সংকট ছিল 2000টি কিট গতকাল এসেছে। করোনার যে কিটের সংকট সেটা কিছুটা কমেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। ধন্যবাদ জাহিদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ফেনীতে উজানের ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত এলাকাগুলো থেকে পানি নেমে গেছে। বেরিয়ে এসেছে ক্ষয়ক্ষতির চিত্র। বাড়িঘরে ফিরেছেন ফুলগাজীর দুর্গত এলাকার মানুষ। ক্ষতি হয়েছে অনেকের বসত ভিটার, সেগুলো মেরামত করে বসবাসের উপযোগী করা হচ্ছে। এছাড়া উত্তর বড়িয়ায় ভেঙে যাওয়া বাঁধ মেরামতের কাজ চলছে। ফেলা হচ্ছে বালু ভর্তি বস্তা। বৃহস্পতিবার উজানের ঢলে বাঁধ ভেঙে পানি ঢোকে লোকালয়ে। এতে বেশ কিছু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 2 তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে প্রতি বছরই ভাঙন দেখা দেয়। বন্যায় সর্বশান্ত হতে হয় ফুলগাজী ও পরশুরাম উপজেলার লক্ষাধিক মানুষকে, অথচ বাঁধ মেরামতের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে 9 বছরে 173টি স্থানে ভেঙেছে বাঁধ। এই ভাঙন চলতি বছরের 19 জুন রাতের। প্রতি বছরের মতো এবারও ভেঙেছে বাঁধ। 2024 সালে 2 দফা ভাঙনে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর 102টি স্থানে ভাঙনে সবকটি গ্রাম প্লাবিত হয়। ভাঙা বাঁধ সংস্কারে ব্যয় করা হয় 20 কোটি টাকা। কাজের কাজ হয়নি কিছুই। এ নিয়ে ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দুষছেন স্থানীয়রা, যদিও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ভিন্ন কথা। সরকার আমরা দেখেছি প্রত্যেক বছরই প্রচুর পরিমাণ বরাদ্দ দেয়, কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং তার ঠিকাদাররা এইসব বরাদ্দ লুটপাট নিয়ে ব্যস্ত হয়ে যায়, সঠিকভাবে কাজ করে না। নদীর ভিতর থেকে বালি দিয়ে এটা বাঁধটুকু কোনো রকম ঠিক করে দিয়ে যায়, যাতে কিছুদিন পরে বৃষ্টি আসলে বা বন্যা আসার আগে কিন্তু এগুলো ভাঙন সৃষ্টি হয়। সর্বশেষ কয়েকদিনের মধ্যে পানি উন্নয়ন বোর্ড যে কাজগুলো করছে এই কাজগুলাই আমাদের এখন আবার ভাঙন দেখা দিয়েছে। এই সমস্ত কাজ সম্পাদনের পরে এগুলো অ্যাসেসমেন্ট হয়েছে এবং সেই অনুযায়ী আমরা পেমেন্ট করব, এবং এর কোনোটা কিন্তু এই পর্যন্ত ভাঙেও নাই। এর আগে 2005 সালে 155 কোটি টাকা ব্যয়ে নির্মিত 122 কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরির প্রকল্প হাতে নিয়ে পাওবো। 2011 সালে কাজ শেষ হলেও 10 বছরও টেকেনি বাঁধটি। 2017 থেকে 2023 সাল পর্যন্ত মুহুরী নদীর বাঁধ ভেঙেছে 70টি স্থানে। সংস্কারে ব্যয় হয়েছে 5 কোটি 56 লাখ টাকা। এলাকার লোকের সমন্বয় নাই, কোনো কিছু নেই। এরা মাটি আনি দিছে, ঠিক সেই জায়গা দিয়ে আবার বাগনা
ঠিক সেই জায়গা দেওয়ার বাগান তাহলে কাজের মান দান লইও তো একটা কথা আছে, কার কথা কে শুনে? এই অল্প বৃষ্টি হইলে আমরা নদীর পানি যেখান দিয়ে পারে ওইখান দিয়ে আপনার ভাঙন দিয়ে এরকম পানি উঠে পড়ে। এবার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে নতুন করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে পাউবো। এজন্য ব্যয় ধরা হয়েছে ৭,৩৪০ কোটি টাকা। প্রকল্পটি এ বছর চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। যখনই কোনো বাঁধ হেবক হচ্ছে, ভেঙে যাচ্ছে, তখনই সবাই প্রত্যাশা করে ওয়াটার বোর্ড এখানে করবে, কিন্তু আমাদের তো সক্ষমতার একটা ব্যাপার আছে। আসলে ৯/৬ কিছু নাই, ইন্ট্রিম পজিশনে এটা করা হচ্ছে। ব্যাপকভাবে করতে গেলে ভালো একটা স্টাডি করতে হবে, স্টাডি করে এটা সাস্টেনেবল করতে হতে ৫০-১০০ বছর পর্যন্ত আমরা এটাকে বন্যা প্রতিরোধ করতে পারি, সে ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে আমাদের। এখানকার বাসিন্দারা বলছে জলের টাকা জলে যাচ্ছে, কাজে আসছে না বাসিন্দাদের। এবার ৭,৩৪০ কোটি টাকার যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে এটি যেন সঠিক বাস্তবায়ন হয়, এমন দাবি এখানকার ক্ষতিগ্রস্তদের। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। এদিকে বর্ষার শুরুতেই ভাঙনের কবলে পড়েছে টাঙ্গাইল সদরের যমুনা পাড়ের মানুষ। ক্ষয়ক্ষতির শঙ্কায় ৫ শতাধিক পরিবার। বাড়িঘর নিরাপদে সরিয়ে নিচ্ছেন অনেকেই। নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলনে ভাঙনের মাত্রা বেড়েছে বলেও অভিযোগ রয়েছে। জানমাল রক্ষায় স্থায়ী পদক্ষেপের তাগিদ এলাকাবাসীর। যমুনার গর্ভে কয়েক দফা বিলীন হয়েছে বাড়িঘর। সেই নদীর দিকে তাকিয়ে বাপদাদার ভিটেমাটির হারানো চিহ্ন খুঁজে ফিরছেন টাঙ্গাইল সদরের চর পৌলি এলাকার ৭০ খায়ের মণ্ডল। জায়গাও নাই, নওহারি নাই, খায়ের মতো যমুনার গ্রাসে প্রতি বছর সর্বস্ব হারান অনেকেই। এবছরও ভাঙনের কবলে যমুনা তীরবর্তী ৫ শতাধিক পরিবার। ঝাউগাড়া থেকে ওমরপুর দক্ষিণপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা ঝুঁকির মুখে। বাধ্য হয়ে বাড়িঘর সরিয়ে নিচ্ছে তীরবর্তী মানুষ। অনেক দূর থেকে বাড়ি ভাঙতে ভাঙতে আমাকে অসহায় করে আমাকে থাকা কষ্ট। ৪-৫ বাড়ি টানছিলাম, বারবার ভেঙে গেছে, আবার আস্তানা করেছি, বাড়িঘর নিয়েছি। এবার শেষ সম্বলটুকু যাদের বাড়ি ভেঙে গেছে তাদের জায়গা জমি নাই, খোলা আকাশের নিচে চালগুলো নিচু করে দিয়ে তারা বসত বিটায় বাড়ি বসত করছে। গতবার যে বাড়ি গোনা ভাঙছে এই বাড়ি গোনা এখন আরেক বাড়িতে উঠা রয়েছে, এক বাড়িতে ৩-৪ করে মানুষ আছে, বাড়ির জায়গা পাওয়া না তো। বর্ষার শুরুতেই তীব্র হয়েছে ভাঙন, তার উপর অবৈধভাবে বালু উত্তোলন ভাঙনের মাত্রা বাড়িয়েছে। জানমালের ক্ষতিরোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। যখন শুকনো মৌসুম থাকে ব্যাপক হারে বেকু মেশিন এবং ডেজার মেশিন দিয়ে মাটি কাটা হয়, যার ফলে যখন পানি আসার মৌসুম হয় তখন নদীর দুধারে প্রচুর পরিমাণে ব্যাপক হারে ভাঙে। অনেক জায়গা দুর্গ হয়ে গেছে, মাঠটা ৫ পাখি ছিল, এখন মাঠে নামাজে মানুষই ধরে না। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় দেখা যাবে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ আমরা একেবারে বিলীনের মুখে চলে যাব। স্থায়ী বাঁধে নির্মাণের একটি প্রকল্পের কাজ চলমান জানালো পানি উন্নয়ন বোর্ড। টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগের পক্ষ থেকে সেখানে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন রিপোর্ট আমরা আমাদের ঊর্ধ্বতন স্যারদের নিকট প্রেরণ করছি। স্যাররা যদি নির্দেশনা দেয় এবং বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে হয়তো আমরা খুব শীঘ্রই কাজ আরম্ভ করতে পারবো বলে আশা করি। পাউবো তথ্যমতে যমুনার ভাঙনে সদরের অন্তত ৩০টি গ্রাম মানচিত্র থেকে হারিয়ে গেছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। নওগাঁয় প্রশ্নপত্রের ট্রাঙ্ক খোলার ঘটনায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করা হয়েছে। সকালে এ ঘোষণা দেয় রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। জানানো হয় আগামী ১৯ জুলাই ইতিহাস দ্বিতীয় পত্রের পরীক্ষাটি বিভাগের ৮ জেলায় বিকল্প প্রশ্নপত্রে নেওয়া হবে। এছাড়া বিকেলে শিক্ষা বোর্ডের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। এই ঘটনায় সরকারি সম্পদ বিনষ্টের অভিযোগে ওই আসামির বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে ধামইরহাট থানার হাজতে থাকা এক আসামি ট্রাঙ্কের সিলগালা উঠিয়ে তালা খুলে ফেলেন। এরপর ট্রাঙ্কের ভেতরে থাকা প্যাকেটবন্দি প্রশ্নপত্র বের করে সেগুলো ছড়িয়ে ফেলেন। কয়েকটি প্রশ্নপত্র ছিঁড়ে ফেলেন। উপজেলা পরীক্ষা কমিটির কাছে ঘটনাটি ধরা পড়ে। এ ঘটনায় শুক্রবারই ধামইরহাট থানার 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে সবশেষ অবস্থা জানবো। নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিক ছোটন। ছোটন, শিক্ষা বোর্ডের প্রতিনিধি যে দলের আসার কথা ঘটনাস্থলে, তারা কখন নাগাদ আসতে পারেন? এবং আরেকটি বিষয় যেটি জানাবেন সেটি হচ্ছে তদন্ত প্রতিবেদন সেটি কি আজকে জমা দেওয়া হতে পারে কিনা? ছোঁয়া, তদন্ত প্রতিবেদন আজকে জমা দেওয়ার বিষয়টি নিয়ে শঙ্কা রয়েছে, কেননা যে 3টি তদন্ত কমিটি গঠন হয়েছে সেই 3টির মধ্যে একটি হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া আফরিন, তিনি অফিসের কাজে রাজশাহীতে থাকার কারণে তদন্ত কমিটির যে প্রতিবেদন সেটি তিনি জমা দিতে পারবেন কিনা এ নিয়ে সংশয় রয়েছে। একই সাথে পুলিশের পক্ষ থেকে যেটি তদন্ত করা হচ্ছে সেটিও আজকে জমা দেওয়ার বিষয়টি নিয়ে সংশয় রয়েছে বলে আমরা জানতে পারছি। এই মুহূর্তে আমি ধামইরহাট থানায় আছি। এখন পর্যন্ত শিক্ষা বোর্ডের কোনো কর্মকর্তা এখানে এসে পৌঁছাননি, তবে আমরা জানতে পারছি শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান প্রফেসর মোফাক্খারুল ইসলাম, তিনি সহ একটি প্রতিনিধি দল এখানে আসবেন কিছুক্ষণের মধ্যেই, এমনটি আমরা জানতে পারছি। এই মুহূর্তে ধামইরহাট থানায় কিন্তু বেশ কড়া নজরদারিতে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে অতিরিক্ত সদস্য হিসেবে আবার এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে। ঠিক এই যে ধামইরহাট থানার প্রবেশদ্বার, এই প্রবেশদ্বারের পরে একটি কক্ষ রয়েছে, সেই কক্ষেই কিন্তু গত 15 মে প্রশ্নপত্রগুলো ট্রাঙ্ক ভর্তি করে নিয়ে আসা হয়েছিল ট্রেজারি থেকে। এবং এই যে প্রবেশদ্বার, এই প্রবেশদ্বারের পরেই একটি কক্ষ রয়েছে যেখানে বন্দিশালা, সেই বন্দিশালায় এই ট্রাঙ্কগুলো রাখা হয়েছিল। এর মধ্যে একটি ট্রাঙ্ক থেকে কবে কখন আসলে এই প্রশ্নপত্রগুলো বের করা হয়েছে ট্রাঙ্ক ভেঙে, সেটি কিন্তু নিশ্চিত করে আসলে বলা যাচ্ছে না। কিন্তু পুলিশের দাবি একজন বা দুইজন যারা হাজতি ছিলেন তারা সেই ট্রাঙ্ক ভেঙে প্রশ্নপত্রগুলো বের করেছে। কিন্তু আসলে ভেতরের যে আরও কোনো ঘটনা আছে কিনা সেটি তদন্তে বেরিয়ে আসবে। এরই মধ্যে স্থানীয় প্রশাসনের লোকজন তারাও কিন্তু বেশ তাকিয়ে আছেন এই তদন্ত কমিটির দিকে। একই সাথে স্থানীয় যারা নাগরিক আছেন তারা কিন্তু আন্দোলন করেছেন আজকে এবং এই ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে শাস্তি দাবি করেছেন। এবং কলেজ কর্তৃপক্ষও কিন্তু তারা বলছেন যে এই ঘটনাটি খুবই ন্যাক্কারজনক, এটি শাস্তি হওয়া দরকার জড়িতদের বিরুদ্ধে, এমনটি কিন্তু অবস্থা। এবং আপনি সে খবর আমাদের জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ভাইরালের পর অফিস করছেন না শরীয়তপুরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে কিছুটা আড়ালে তিনি ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন বলে দাবি ওই নারীর। তবে প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন ডিসি। শরীয়তপুরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের সাথে এক নারীর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার রাতে। তারপর থেকেই বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ঘটনার বিষয়ে জানতে যোগাযোগ করেও পাওয়া যায়নি জেলা প্রশাসককে। অফিসও করছেন না তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক দাবি করেন ব্যক্তিগত ছুটিতে আছেন আশরাফ উদ্দিন। ছুটিতে গেলে কমিশনার স্যারের কাছ থেকে ছুটি নেন। আমরা জেনেছি যে কমিশনার স্যারের কাছে স্যার ছুটির দরখাস্ত দিয়েছেন। টেলিফোনে কথা হয় ডিসির সাথে থাকা ওই নারীর। তিনি জানান সম্পর্কে দুজন আত্মীয় ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন বলে দাবি তার। আমাকে বিয়ের কথা বলে আমার স্বামীকে ডিভোর্স করে আমার সংসার সমাজ সব ধ্বংস করে আমাকে পথে বসায় দিয়ে এখন সে আমাকে বিয়ে করবে না, উল্টা নানা রকম মেরে ফেলার হুমকি দিচ্ছে। এর মধ্যে ফেসবুকে লাইভেও আসেন আশরাফ উদ্দিন। ওই নারীর সাথে প্রতারণা করার অভিযোগ অস্বীকার করেন তিনি। তবে একটা কথা মনে রেখো, উপরওয়ালা সাক্ষী, আমি তোমার সাথে কখনোই প্রতারণা করিনি, কখনোই না। আমি তোমার কখনোই কোনো ক্ষতি করব না, কখনোই না। আমি বরং আমার নিজেকে তিলে তিলে শেষ করব। ২৭তম বিসিএস ক্যাডার আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। কিশোরগঞ্জে হত্যা মামলার প্রধান আসামিকে পুলিশের সামনেই পিটুনি দিয়েছে ক্ষুব্ধ জনতা। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সকালে পাকুন্দিয়ার গাংথোয়ারচর গ্রামে উত্তেজিত জনতার হাত থেকে আসামি হেলাল উদ্দিনকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ জানায় গতকাল পারিবারিক বিরোধের জেরে ইতালি প্রবাসী হাবিবুল্লাহকে হত্যা করে হেলাল ও তার লোকজন। রাতে হেলালকে প্রধান আসামি করে হত্যা মামলা করে পরিবার। আজ স্থানীয়রা তাকে ঘেরাও করে। খবর পেয়ে উপস্থিত হয় পুলিশ। তবে পুলিশের উপস্থিতিতেই তার উপর হামলা চালায় উত্তেজিতরা।
স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবার সব সময় দেশের মানুষের পাশে থেকেছে, এমনটাই বলেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দাবি করেন, নির্বাচন নিয়ে যখন একটি মহল ষড়যন্ত্র করছিল তখন তারেক রহমান, ডক্টর ইউনূস বৈঠকটি সংকট মোকাবেলা করেছে। নাটোরের শিক্ষক সমাবেশে এসব কথা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষক সমাবেশ। প্রধান অতিথি বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের অবদান তুলে ধরেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল। দুলু বলেন, ৭৫-এ সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র আর ৯০-এ খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ফিরে আসে গণতন্ত্র। তবে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবারও ভোটের অধিকার কেড়ে নেয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে ধ্বংস করে দিয়েছিল। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর এদেশের মানুষ, সিপাহী জনতা আবার তাকে কারাগার থেকে বের করে নিয়ে এসে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য দায়িত্ব দিয়েছিলেন। অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে একটি মহলের ষড়যন্ত্রে সুষ্ঠু নির্বাচনের আশা হতাশায় পরিণত হচ্ছিল। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের মাধ্যমে সেই সংকট মোকাবেলা করেছেন বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান সাহেব এই প্রতিকূল অবস্থায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেখা করে আলোচনা করে বাংলাদেশের মানুষের এই সংকট মোকাবেলা করেছে। ২০০৮ থেকে ২০২৪ গণতন্ত্র রক্ষার আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মী গুম খুনের বিষয়টি উঠে আসে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর কণ্ঠে। লক্ষ লক্ষ নেতাকর্মী কারাবরণ করেছে, আমাদের নেত্রী বেগম খালেদা জেলে গিয়েছে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। দেশ থেকে সংস্কার বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সময় নির্বাচন হবে, এমনটা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন তিনি। বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। এতে পছন্দমতো সরকার গঠনের দিকে যেতে পারবে জনগণ। ফরিদা আক্তার জানান, স্বাদু পানির মাছের রপ্তানি বাড়াতে কাজ চলছে। কৃষি খাতের মতো মৎস্য খাতের বিদ্যুৎ বিলে ভর্তুকি দিয়ে চাষিদের দীর্ঘদিনের দাবি পূরণেরও চেষ্টা চলছে। অন্তর্বর্তীকালীন সরকার একটা চেষ্টা করছে যে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে। গাজীপুর ও জয়পুরহাটে বাসাবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, শুক্রবার গভীর রাতে জয়পুরহাটের আক্কেলপুরে ব্যবসায়ী ইসলাম হোসেনের বাসভবন মিশনীরে প্রবেশ করে ৬ ডাকাত। এ সময় ব্যবসায়ী ও তার স্ত্রীকে বেঁধে রেখে চলে ডাকাতি। আলমারি ভেঙে লুটে নেওয়া হয় স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের ধরতে চলছে অভিযান। এছাড়া গাজীপুরের শ্রীপুরের চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। ময়মনসিংহে চুরি, ছিনতাই, চাঁদাবাজি বন্ধ সহ বিভিন্ন মামলার আসামিদের ধরতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। গ্রেফতার হয়েছে ২ জন। ভোরে নগরীর মাসকান্দা ও বাগমারা এলাকায় বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখার হাতে ধরা পড়ে সাকিব আহমেদ ও বাবু নামের ২ জন। গোয়েন্দা শাখা জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, মাদক সহ একাধিক মামলার পাশাপাশি চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অপরাধ দমনে জেলা জুড়েই এমন অভিযান চলবে বলেও জানায় পুলিশ। এ সময় সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের তথ্য দিয়ে পুলিশের পাশে থাকার আহ্বান জানানো হয়। বিশেষ অভিযান চলছে এবং আমাদের মাদক, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই এগুলোর ক্ষেত্রে আমরা 0 টলারেন্স নীতি ঘোষণা করেছি। আমাদের পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমাদের ডিবি এবং থানা পুলিশ সমন্বিতভাবে আমরা এই কাজ করে যাচ্ছি।
জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মেনে আজ ছুটির দিন চালু আছে বেনাপোল কাস্টমস হাউস। এনবিআর গত সপ্তাহে বাজেট সংক্রান্ত কার্যক্রম পরিচালনা এবং রাজস্ব আদায়ের স্বার্থে সারা দেশের আয়কর, কাস্টমস ও ভ্যাট অফিস চালু রাখার সিদ্ধান্ত নেয়। তবে কাস্টমস হাউসে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি কম। বন্দর পরিচালক জানান, বন্ধের দিন খোলা রাখার বিষয়ে স্থলবন্দর কর্তৃপক্ষ কোনো নির্দেশনা দেয়নি, ফলে বন্দর থেকে কোনো পণ্য ডেলিভারি দেওয়া হচ্ছে না। তবে ভারতের সাথে আমদানি চালু আছে। বেনাপোলের সোনালী ব্যাংকের এক কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংক থেকে শনিবার বন্ধের দিন ব্যাংক খোলা রাখার কোনো নির্দেশনা দেয়নি, ফলে ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ আছে। সংশ্লিষ্টরা বলছেন, কাস্টমস হাউস খোলা রাখার নির্দেশনা বাস্তবে কোনো কাজে আসছে না। আমাদের দায়িত্ব শেরপুরের শ্রীবর্দীতে 2 শিশুর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নিখোঁজের একদিন পর মাছের ঘেরে ভেসে ওঠে বিবস্ত্র মরদেহ। ঘের মালিকের বক্তব্য নিয়েও জন্ম নিয়েছে প্রশ্ন। পুলিশের প্রাথমিক ধারণা, পানিতে ডুবে মারা যেতে পারে 2 শিশু। শ্রীবর্দীর বটতলা মৃধাবাড়ি এলাকা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, গেল মঙ্গলবার দুপুরে 7 বছরের সকাল আক্তার ও 6 বছরের স্বপ্না খাতুন হেঁটে কোথাও যাচ্ছে, তারপর নিখোঁজ। পরদিন বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটি মাছের ঘেরে পাওয়া যায় 2 শিশুর বিবস্ত্র মরদেহ। এ নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আমার নাতি বললে কোনোদিন না গো, আমার বাড়ি আর আমার বাপের বাড়ি যাই গো। নতুন কাপড় চোপড় কিনতে গেছে, শু জুতা কিনতে গেছে, আর 2-3 জামা কাপড় নিয়ে গেছে। কাপড় খান্ডা বলে সুইতুল বলে আর কেডা বলে নিয়ে গেছিল। স্থানীয়রা বলছেন, ঘেরের পাশের আরেকটি পুকুর থেকে মাসখানেক আগে একজনের মরদেহ উদ্ধার হয়। সেই মৃত্যুর কারণ নিয়েও আছে ধোঁয়াশা। আবারও 2 শিশুর মারা যাওয়ার ঘটনা রহস্যজনক বলে মনে করছেন তারা। খারাপ হওয়ার সাথে একটা পুতুলের সিস্টেম জুড়ে দেখা গেছে। আমি কই যে এইগুলো কি পুতুল নাকি? তখনকা ওই বিয়ে না আব্বু গেলে কাছে গেছি, যখনকা পুরাপুনি আমি ধীর মাথা চুল দেখছি, তখনকা আমি অজ্ঞান মারি পড়ে গেছি। বাচ্চা দুটো বাড়ি ওই সাইডে, এই মিডিয়ার মায়ের কাছে আসে, এই যে মা ঘুরতে করে আমার কাজ করে ওই দেখতে আসে, হয়তো এই আসতে এই গুছু করে গুছু করে মায়ের দেখা করবে। 2 শিশুর মরদেহ উদ্ধারের পর ঘের মালিক দিয়েছেন 2 রকম বক্তব্য। পুনাই 2টা আহেরে মেরে কান্দা বাজা নামলো, নামিয়ে গুছু করতাম, গুছু করতে চাবে আমার ধমক তুলে, এই পুনাই তোমরা এই গরম পানির মধ্যে গুছু করতেছো, জড়াবো, বাইরের লোকের সাথে কথা বলার দরকার নাই। প্রশাসন আমার সাথে প্রশাসনের সবকিছু আমি খুলে দিচ্ছি। ঠিক আছে, আমি সকালবেলা দিতে বলছিলাম, সেটা বইয়ের কারণে এখন আমি কইছে না কই কি হয়েছে না হয়েছে সেটা বলতে পারবো না। পরে আগামাতা কিছু করতে পারবো না, জানতে পারবো না, পরে আমি কোন কথা খুলে দেবো গেছে পুলিশে। তখন আমি তো শিকারে গেছি, কাপড় তো বাই করিও দিছি, কাপড় দিয়ে আমার দিছে, আমার খেলি আসিল না। পরে আবার যখন মারা গেছে তখন আমার খেলিছে। এরই মধ্যে শিশু দুটির মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, পানিতে ডুবে মৃত্যু। তবে তদন্তের পরই জানা যাবে রহস্য। মৃত্যু বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য শিশু দুটার মৃতদেহ আমরা ময়নাতদন্ত করার ব্যবস্থা করেছি। আজকে ময়নাতদন্ত কমপ্লিট হয়েছে, ওদের আত্মীয়-স্বজন কাছে লাশগুলো বুঝাই দেওয়া হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে তখন আমরা কনফার্ম হবো যে হ্যাঁ মৃত্যু বিষয়টা সঠিক কারণটা কি ছিল। আপাতত এই বিষয়টা তদন্তাধীন আছে। সকাল আক্তার স্থানীয় রাজমিস্ত্রি সেলিম মিয়ার মেয়ে, আর স্বপ্না খাতুনের বাবা অটোরিকশা চালক স্বপন মিয়া। সাবরিনা লিজা, যমুনা নিউজ।